আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। দেখো এই বইটাতে আরো সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে, যে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নগুলো একটু আলোচনা করবে, যার মাধ্যমে প্রবলেম সলভ করতে অথবা তোমার আয়ত্ত করার ক্ষেত্রে এটা আরেকটু ইজি হবে বলে আমরা মনে করতেছি। তাহলে যারা ইতিমধ্যে আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সংগ্রহ করনি, অতি শীঘ্রই আমাদের বইটি সংগ্রহ করে নাও। চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2021 সালে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো তো কি বলছে প্রশ্নটাতে। রাসায়নিক বিবর্তন কি? পৃথিবীর উৎপত্তি এবং তার ধারাবাহিকতায়, মানে পৃথিবী উৎপত্তি হওয়ার পর কিছু চেঞ্জেস আসবে এটাতে। এই ধারাবাহিকতায় জীবনের উৎপত্তি যখন ঘটছে, ওই ঘটনাগুলা, মানে একদম শুরুতে কিন্তু পৃথিবীতে কোনো জীব ছিল না। প্রথমে সমুদ্র ছিল, সমুদ্রের পানিতে ওখানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলা গঠন হয়েছে। ওখান থেকে পরবর্তীতে তোমার হচ্ছে উভয়চর প্রাণীগুলা, সরীসৃপ, এরপরে যে হচ্ছে উন্নত জীবগুলার আবির্ভাব ঘটছে। এই যে ধারাবাহিকতায় জীবনের যে উৎপত্তি, এই ঘটনার প্রবাহকেই আমরা কি বলবো? রাসায়নিক বিবর্তন বলবো। এবার খ নম্বরে কি বলছে? পরপরাগায়নের মাধ্যমে কিভাবে উদ্ভিদের বৈচিত্র্য সৃষ্টি হয়। পরপরাগায়নের মাধ্যমে বৈচিত্র্য সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কি জন্য? কারণ এখানে তোমার হচ্ছে দুইটা ভিন্ন উদ্ভিদ থাকে, ভিন্ন উদ্ভিদ থেকে গ্যামেটগুলা মিলনের ফলে নতুন বীজটা সৃষ্টি হয়। তাহলে ভিন্ন উদ্ভিদ যে দুইটা থাকবে, একটা উদ্ভিদের এক একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। তাহলে এই উদ্ভিদের মনে করো ওর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, এখানে আরেকটা উদ্ভিদ যার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এখন দুইটা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা যখন কম্বিনেশন ঘটবে, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারতেছো নতুন একটা বৈচিত্র্য সৃষ্টি হবে। দুইজনের কম্বিনেশনে একটা নতুন বীজ সৃষ্টি হবে। ওই বীজে তোমার হচ্ছে নতুন ভ্যারাইটি আমরা দেখতে পারবো, অভিযোজন ক্ষমতা বেশি দেখতে পারবো, বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখতে পাবো। তাহলে পরপরাগায়নের মাধ্যমে আমরা জানি একটা উদ্ভিদ, মানে একই প্রজাতির ভিন্ন দুইটা উদ্ভিদের ভিতরে পরাগায়ন সম্পন্ন হয়। তাহলে যেহেতু ভিন্ন দুইটা উদ্ভিদ, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এখানে হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি হয়। এরপরে উদ্দীপকের পদ্ধতি 2 জীবদেহে কিভাবে ঘটে। পদ্ধতি 2টা আমাদের কি ছিল, কি বলছে দেখো তো। একটা ডিএনএ থেকে দুইটা নতুন, মানে ডিএনএ তৈরি হবে, দুইটা নতুন ডিএনএ। তাহলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ যদি তৈরি হয়, এই পদ্ধতিটা আমরা কি জানি? ডিএনএ অনুলিপন পদ্ধতি। এখন ডিএনএ অনুলিপন পদ্ধতিটা দেখো তো কিরকম হয়। এখানে প্রথমে তোমার একটা মাতৃ ডিএনএ থাকে। দেখো প্রথমে একটা মাতৃ ডিএনএ থাকে। এই মাতৃ ডিএনএটা আমরা জানি ডিএনএ যে দুইটা সূত্রক থাকে, ওই সূত্রগুলো পরস্পর আটকানো থাকে কিভাবে? নাইট্রোজেন বেসের মাধ্যমে। এখন নাইট্রোজেন বেসগুলো যদি মাঝখান বরাবর খুলে যায়, সেক্ষেত্রে কি হবে দেখো তো। এরকম সূত্র দুইটা আলাদা হয়ে যাবে না, দুইটা সূত্রক আলাদা হয়ে গেছে। এখন এই যে নাইট্রোজেন বেসগুলা, এখানে হচ্ছে তোমার নতুন নাইট্রোজেন বেস এসে সংযুক্ত হবে। এখানে দেখো এ এর সাথে তোমাকে কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এ যদি থাকে সেক্ষেত্রে আমরা টি সংযুক্ত করব, এর সাথে টি যুক্ত হবে, টি থাকলে এ সংযুক্ত করব, জি যদি থাকে সি, সি থাকলে জি। এখন এ আর টি এর ভিতরে অবশ্যই ডাবল বন্ড থাকবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন, এগুলা দুইটা বন্ধন থাকবে। টি আর এ এর ভিতরে ডাবল বন্ড, জি আর সি এর ভিতরে ট্রিপল বন্ড, সি আর জি এর ভিতরে থাকবে ট্রিপল বন্ড। তাহলে চলো আমরা সেই খাজ অনুযায়ী নাইট্রোজেন বেসগুলা যদি বসাই, এখানে দেখো তো অ্যাডেনিন দেওয়া আছে, তাই না? অ্যাডেনিনের সাথে কি বসাবো? অ্যাডেনিনের সাথে বসাবো থায়ামিন। গুয়ানিনের সাথে বসাবো সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, থায়ামিন থাকলে অ্যাডেনিন, অ্যাডেনিন থাকলে আবার থায়ামিন, সাইটোসিন থাকলে গুয়ানিন। এখন এই পাশে তুমি নিজের ইচ্ছা মতো বসাইতে পারো নাইট্রোজেন বেসগুলা, এ টি সি জি, যখন যেটা ইচ্ছা এভাবে বসাইলা সিরিয়ালে। কিন্তু ওর উল্টা পাশে কিন্তু তোমাকে অবশ্যই এটার সাথে ওই যে খাপ খাওয়ানো যে নাইট্রোজেন বেসটা, ওইটাই বসাইতে হবে। এর সাথে আমরা জানি কি বসে? টি বসে, যেটা আলাদা একসাথে পেঁচানো অবস্থায় ছিল, যেহেতু ওরা খুলে গেছে সেক্ষেত্রে এই জায়গাটায় হচ্ছে তোমার এইভাবে মিলায় বসাইতে হবে। জি এর সাথে সি বসাইছি, দেখো জি সি থাকলে আবার কি বসে? জি বসে, টি থাকলে এ, জি থাকলে সি, এ থাকলে টি, এ সি। এখন বসানোর পরে ওই যে বন্ধন কিভাবে দিব? এ আর টি এর ভিতরে থাকে ডাবল বন্ড, এখান থেকে ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এভাবে করে তুমি হচ্ছে পুরাটা হচ্ছে এঁকে ফেলবা। নতুন সৃষ্ট যে মানে সূত্রকটা, ওইটা আমরা পেয়ে গেছি। দেখো কালো যে সূত্রকটা আমি আঁকছি, এটা ছিল হচ্ছে আমাদের মাতৃসূত্রক, অর্থাৎ মাতৃক্রম, মানে ডিএনএ যেটা ছিল ওখান থেকে এই কালো সূত্রকটা আমরা পাইছি। এখানে দেখো নতুন যে নাইট্রোজেন বেসগুলো, এগুলো সংযুক্ত হওয়ার মাধ্যমে কি হয়েছে? আরেকটা সূত্রক তৈরি হয়েছে, তাই না? এরকম। তাহলে এই যে একটা পুরান সূত্রক আছে বা মাতৃসূত্রক, আবার নতুন একটা সূত্রক আমরা পাইছি, সেক্ষেত্রে এই সূত্রকগুলো কিন্তু তোমার বৈশিষ্ট্য ধারণ করবে। কি জন্য? আমরা জানি এগুলো হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম তো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য ধারণ করে। এখন এই যে দুইটা সুতা আমরা পাইছি, এই সুতা দুইটাকে হচ্ছে তুমি টুইস্ট করে দাও, সেক্ষেত্রে আমরা একটা ডিএনএ পেয়ে যাবো, তাই না? এখন এরকম হয় না স্ট্রাকচারটা?
দেখো আমরা একটা মাতৃসূত্রক থেকে দুইটা ডিএনএ পেয়ে গেছি, একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা ডিএনএ পাইছি, যেখানে মাতৃক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলাও আছে আবার নতুন বৈশিষ্ট্যগুলাও আছে। তাহলে এটাকে আমরা অর্ধ রক্ষণশীল পদ্ধতি বলতে পারি, যেখানে অর্ধেক হচ্ছে তোমার পুরান মানে মাতৃসূত্র থেকে আসছে, আবার অর্ধেক হচ্ছে নতুন আসছে। তাহলে অর্ধ রক্ষণশীল পদ্ধতি এইভাবে করে হচ্ছে তোমার চিত্রটা এঁকে দিতে হবে। মানে পুরা চিত্র মানে বইয়ে যদিও আমাদের একটা চিত্র দেওয়া আছে যেটা প্যাচ খুলে নতুন ডিএনএ দুইটা তৈরি হয়ে গেছে এটা দেখানো হয়েছে, কিন্তু তুমি যদি এভাবে এঁকে দাও তাহলে মানে এটা বেশি সুন্দর হবে বলে আমি মনে করি। তাহলে অবশ্যই চিত্রের নাম কিন্তু দিতে হবে। এই চিত্রগুলো আমি কি আঁকছি, ডিএনএ অনুলিপন। ডিএনএ অনুলিপন হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরির প্রক্রিয়া। তাহলে উদ্দীপকের দুই জীবদেহে কিভাবে ঘটে এটা আমরা হচ্ছে ব্যাখ্যা করলাম কিভাবে ঘটে। ওই যে প্রথমে হচ্ছে তোমার সূত্রক দুইটা আলাদা হয়ে যায়, হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে সূত্রক দুইটা যখন আলাদা হয়ে যায় ওখানে হচ্ছে তোমার রেস্ট্রিকশন এনজাইম কাজ করে। রেস্ট্রিক্টেড এনজাইমগুলা ওই হচ্ছে বন্ধনগুলোকে ভেঙে দেয়। আবার লাইগেজ এনজাইম কি করে, ওখানে হচ্ছে জোড়া লাগাইতে সাহায্য করে। জোড়া লাগবে কিভাবে, এ এর সাথে টি, টি এর সাথে এ, সি থাকলে জি, জি থাকলে সি, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, এভাবে করে জোড়া লাগার পরে এই যে এই কথাগুলো যেগুলো হচ্ছে আমি একে একে যখন তোমাকে বুঝাচ্ছিলাম ওই কথাগুলোই হচ্ছে এখানে বর্ণনায় দিবা। আর চিত্র হচ্ছে তুমি এটাও দিতে পারো, অথবা ওই যে অনেকগুলা চিত্র যেটা আমি তোমাকে একে বুঝাইলাম ওইটাও দিতে পারো। তাহলে অর্ধরক্ষণশীল পদ্ধতি কিভাবে ঘটে এটা আমরা বুঝলাম। এবার ঘ নম্বরে কি বলছে দেখো তো, উদ্দীপকের পদ্ধতি 1 মেন্ডেলের সূত্র 3:1 অনুপাত অনুসরণ করে কিনা। এক পদ্ধতিটাতে কি বলছে দেখো তো, একটা ফুল যেটা হচ্ছে লাল বৈশিষ্ট্য মানে লাল একটা ফুল যেটা হচ্ছে বড় হাতের দুইটা আর দ্বারা রিপ্রেজেন্ট করছে, আর সাদা ফুল যেটা ছোট হাতের দুইটা আর দ্বারা। এখন এই যে লাল ফুল আর সাদা ফুল যখন তুমি ওদের ক্রস ঘটাবা দেখবা যে লাল ফুল মানে পরবর্তী প্রজন্মে যে উদ্ভিদটার ফুল ফুটবে সেক্ষেত্রে আমরা লাল ফুল দেখতে পাবো। এখন এই বৈশিষ্ট্যগুলা তোমার হচ্ছে 3:1 অনুপাত অনুসরণ করে নাকি, মানে লাল আর সাদা অনুপাত যদি তুমি করো সেক্ষেত্রে 3:1 অনুপাতটা অনুসরণ করে নাকি। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এখানে হচ্ছে মনে হবে যেন তোমার 3:1 অনুপাতটা অনুসরণ করতেছে, কিন্তু আসলে হচ্ছে এখানে ব্যতিক্রম ঘটে। কিন্তু আমরা হচ্ছে দাঁড়াও এখানে 3:1 অনুপাতটা যদি দেখি এভাবে, দেখো প্রথমে কি থাকে, আমরা একটা এই যে উপরে যে আমি যে চিহ্নগুলা দিলাম এগুলো হচ্ছে তোমার ফিনোটাইপ। ফিনোটাইপে এরকম চিহ্ন যদি তুমি দেখতে পাও সেখানে বুঝবা যে বাবা বুঝাইছে অথবা মানে পুরুষ জীবটা বুঝাইছে। এরপরে এরকম যদি চিহ্ন থাকে একটা বৃত্ত তার নিচে হচ্ছে প্লাস, সেক্ষেত্রে আমরা মাতৃ উদ্ভিদ বা মাতা জীব বুঝাইছে এরকম বুঝবো। তাহলে একটা পিতা আর মাতা ভিতরে যদি ক্রস ঘটাও এখানে আমরা কিরকম বৈশিষ্ট্যগুলো নিছি, যেখানে হচ্ছে একটা বিশুদ্ধ লাল ফুল সমৃদ্ধ একটা উদ্ভিদ আর একটা হচ্ছে তোমার সাদা বিশুদ্ধ সাদা। এখন বিশুদ্ধ লাল আর বিশুদ্ধ সাদা যদি তুমি ক্রস ঘটাও এক্ষেত্রে আমরা কি দেখতে পাই দেখো তো, প্রথম জেনারেশনের সবগুলা হচ্ছে তোমার লাল উদ্ভিদ সৃষ্টি হবে। কি জন্য, কারণ প্রকট বৈশিষ্ট্যটা আছে। দেখো বড় হাতের আর যেহেতু আছে আমরা বুঝতে পারতেছি এখানে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এখন প্রকট বৈশিষ্ট্য থাকার কারণে এখানে সবগুলা উদ্ভিদ আমরা লাল পাবো, মানে উদ্ভিদের ফুলগুলো সব লাল পাবো। কিন্তু ওদের ভিতরে দেখো তো সাদা জিনটা লুকানো অবস্থায় আছে না। সেক্ষেত্রে এই প্রথম প্রজন্মের ভিতর যখন পরবর্তীতে ক্রস ঘটবে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো দেখো, এই যে একটা বড় হাতের আর দুইটা যদি একসাথে হয় সেক্ষেত্রে আমরা বিশুদ্ধ লাল একটা উদ্ভিদ পাইতেছি। আবার এখানে দেখো দুইটা ছোট হাতের আর যদি একসাথে হয় সেক্ষেত্রে বিশুদ্ধ সাদা পাইতেছি। এরকম আমরা বলতেই পারি যে মানে তোমার এরকম মনে হইতে পারে যে পিতামাতা দুইজনই হচ্ছে লাল ফুল সমৃদ্ধ ছিল, সেক্ষেত্রে নতুন যে উদ্ভিদটা সেখানে কি জন্য আমরা সাদা ফুলটা পাইলাম। এরকম মানে এরকম প্রশ্ন আসে না যে বাবা মা দুইজনই লম্বা ছিল, এই সন্তানটা কি জন্য খাটো হইলো, এরকম প্রশ্ন কিন্তু আমাদের আসে। কি জন্য ছোট হইলো বা কি জন্য ও সাদা হইলো। দেখো তো ওর এই যে জেনারেশন ছিল তার আগের জেনারেশনে যে মানে বংশ পরম্পরায় ওই যে বৈশিষ্ট্যটা বিশুদ্ধ সাদা যে উদ্ভিদটা ছিল ওইখানে বৈশিষ্ট্য কিন্তু আবার রিফ্লেক্ট হয়েছে। আমরা জানি যে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো কিন্তু সন্তান সন্ততিতে আসে, তোমার সন্তান সন্ততিতে না আসলেও এর পরবর্তী প্রজন্মে কিন্তু আসতেছে। তাহলে দেখো বিশুদ্ধ লাল আর বিশুদ্ধ সাদা যে পাইলাম ওইটা কিন্তু তোমার এই জেনারেশনের আগের জেনারেশনের বৈশিষ্ট্য। এরপরে আরো দুইটা বৈশিষ্ট্য কি পাইছি দেখো তো, এখানে তোমার বড় হাতের আর ছোট হাতের আর দুইটাই আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে সবগুলাকে বিশুদ্ধ লাল বলবো না, এমনি লাল মানে বাইরে থেকে তোমার লাল দেখা যাবে। কি জন্য, কারণ প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকাশ পায়। তাহলে এভাবে হচ্ছে লাল ফুল ধারণ করবে, কিন্তু ওদের ভিতরে সাদা যে জিনটা ওইটা কিন্তু সাদা ফুলের যে জিনটা ওইটা কিন্তু লুকানো অবস্থায় আছে। তাহলে আমরা ওদেরকে কিন্তু বাইরে থেকে দেখলে লালই বোঝা যাবে। তাহলে এখানে হচ্ছে আমরা লাল পাইলাম কয়টা, বিশুদ্ধ লাল একটা আর এমনি লাল হচ্ছে দুইটা, তাহলে তিনটা হচ্ছে লাল পাইলাম আর সাদা হচ্ছে শুধু একটা। তাহলে অনুপাত যদি তুমি করো লাল আর সাদা অনুপাত করলে 3:1 দাঁড়ায়, তাই না। লাল হচ্ছে তিনটা আর একটা হচ্ছে সাদা। যদিও এখানে তুমি আপাত দৃষ্টিতে আমাদের এসএসসি লেভেলের যে কনসেপ্ট ওই অনুযায়ী করলে হচ্ছে এতটুকুই মানে এরকমই হয় 3:1 হয়, কিন্তু এটা হচ্ছে তোমার মেন্ডেলের একটা ব্যতিক্রম সূত্র, যেখানে এই যে
যেটাকে আমি নর্মাল লাল বলতেছি, মানে বড় হাতের আর ছোট হাতের আর দুইটা বৈশিষ্ট্য যেহেতু আছে, লাল আর সাদা মিক্স হয়ে এখানে কিন্তু আমরা গোলাপি ফুল দেখতে পাই। যদিও গোলাপি ফুলের কনসেপ্টটা তোমাদের বইয়ে নাই, যে জন্য আমরা হচ্ছে মেন্ডেলের ওই লম্বা খাটোর বৈশিষ্ট্য অনুযায়ী হচ্ছে ব্যাখ্যা করলাম। কিন্তু এটা তোমরা পরবর্তী ক্লাসে যখন যাবা বা মানে হায়ার এডুকেশনের সময় তখন দেখবা যে এখানে আসলে হচ্ছে গোলাপি ফুল পাওয়া যায়। গোলাপি ফুলের কারণে এটা হচ্ছে মেন্ডেলের ব্যতিক্রম সূত্র, যেটা হচ্ছে 1:2:1 হয়, কারণ একটা হচ্ছে বিশুদ্ধ লাল, একটা সাদা, আর মাঝখানেটা হচ্ছে গোলাপি। যদি আমাদের প্রশ্নে বলছে যে 3:1 অনুপাতটাকে অনুসরণ করে কিনা, হ্যাঁ, মানে এসএসসি লেভেলে হচ্ছে 3:1 অনুপাতটাকে অনুসরণ করে। এখন আমি তোমাকে ফ্লো চার্টগুলো দিয়ে মানে প্রবাহ চিত্র এঁকে মানে যে বর্ণনাগুলো বললাম এই কথাগুলাই যদি সুন্দর করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।